তৃণমূলকে এইভাবে ভেঙে বিজেপি কিন্তু নিজেরই ক্ষতি করছে বলে আমি মনে করি। আমার সাথে আমি বিজেপির অনেক কর্মকর্তা এবং আরএসএসের অনেক মেম্বারের সাথে কথা বলেছি। এদের অনেকেই বলছেন যে আমার আশঙ্কা ঠিক হলেও হতে পারে, কারণ তারাও চিন্তিত ব্যাপারটা নিয়ে। আমি ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখুন, এটা ঠিক যে জাতীয় ক্ষেত্রে যেহেতু বিজেপি একটু কম সিট পেয়েছে, এবার যাতে সে চন্দ্রবাবু নাইডু বা নীতিশের পার্টির উপর ডিপেন্ড না করে, তার জন্য এই 20 জন সংসদের দরকার ছিল বিলগুলো পাস করাতে। ওয়েল অ্যান্ড গুড, এটা বোঝা যাচ্ছে। আর হ্যাভিং সেড দ্যাট, আপনি যদি পশ্চিমবঙ্গের পলিটিক্সের দিকে তাকিয়ে দেখান, এইভাবে তৃণমূলকে ভাঙানোতে সবচেয়ে লাভ কার হচ্ছে? এটা হচ্ছে কিন্তু সিপিএমের। সিপিএম এবং বামপন্থীরা বিরোধী হিসাবে কংগ্রেস এবং তৃণমূলের থেকে অনেক বেশি শক্তিশালী এবং খতরনাক, এবং সেটা আমার একটু এক্সপ্লেন করা দরকার। প্রথম কথা হচ্ছে যে এখানে বিরোধী হিসেবে যদি তৃণমূল বা কংগ্রেসের জোট থাকতো, বিজেপির পক্ষে বাংলায় লড়াই করাটা আমি বলছি আবার অত সহজ হতো। যেমন ধরুন এই হকার উচ্ছেদ নিয়ে আজকে সিপিএম মোটে একটা সিট, কিন্তু তা সত্ত্বেও একমাত্র রেজিস্ট্যান্সটা পথে নামে উঠে ওরাই কিন্তু দিতে পারছে। পুরো ব্যাপারটাতে আমাদের একটু পার্সপেক্টিভে দেখা উচিত। এই যে ইরান যুদ্ধের ক্ষেত্রে বলতে বাধা নেই। আমিও প্রথমের দিকে ইরানকে আন্ডার এস্টিমেট করেছিলাম যে ইরানের যেহেতু অস্ত্র নেই, ভালো কোনো উন্নত মানের প্রযুক্তি নেই, অর্থনীতি নেই, ওরা বোধহয় আমেরিকার কাছে দুদিনে উড়ে যাবে। কিন্তু ওড়েনি। কেন ওড়েনি? কারণ যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, ভোট যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, শুধু টাকার খেলা নয়। ভোট যুদ্ধ এবং সামরিক যুদ্ধের একটা অলিখিত আইন হচ্ছে প্রতিপক্ষ কতটা ড্যামেজ নিতে পারবে। কারণ ধরুন বিজেপি তৃণমূল যুদ্ধ হচ্ছে, একে অন্যকে ড্যামেজ করার চেষ্টা করছে। যদি অন্য যুদ্ধ হয়তো সরাসরি মেরে দেওয়া হয়, এইসব যুদ্ধে তো অন্য ব্যাপার, ওকে সিডিবিআই রেডে পাঠাবে, জেলে পাঠাবে, ফাইন্যান্সিয়াল অ্যাটাক করবে, অনেক কিছু ব্যাপার আছে, রাইট? নোংরা খেলবে। তো প্রশ্ন হচ্ছে যে সেই শক্তিশালী বিরোধীদের ক্ষেত্রে, বিশেষ করে ভারতবর্ষের মতো একটা ডিফাঙ্ক্ট সংবিধান যেখানে বিরোধীদের কোনো প্রোটেকশন নেই, ভুল সংবিধান, যেটা একটা ইলেকটেড অটোক্র্যাসি বা ইলেকটেড ফ্যাসিজমও বলতে পারেন, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে বিরোধী পার্টি করা কিন্তু খুব কঠিন। কারণ বিরোধী পার্টি হলে আপনার হাতে পুলিশ নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, কিচ্ছু নেই, টাকা পাবেন না, কিচ্ছু পাবেন না, আপনি কী করে বিরোধিতা করে তুলবেন? ব্যাপারটা ভেবে দেখুন। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কেউ যদি বিরোধিতা করতে পারে, সেই বিরোধিতাটা অত্যন্ত শক্তিশালী একটা বিরোধিতা হয়ে দাঁড়ায় এবং হবেও। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ইরানকে আপনি দেখুন, ইরানকে আমেরিকা কেন হারাতে পারছে না? তার কারণ হচ্ছে যে ইরানকে 1 লাখ লোক মারলে ওদের জলাধার গুড়িয়ে দিচ্ছে, ওদের সব কিছু গুড়িয়ে দিচ্ছে, তারপরে ইরান মাথা নামাবে না। বিকজ ওরা বলছে আমাদের 1 লাখ লোক মারো, 10 লাখ লোক মারো। ওটা একটা শিয়া আইডিওলজি, মানে মুসলমানদের শিয়া সুন্নিদের মধ্যে, যা আমাদের মেরে ওড়ানো যায় না। দিস দ্য সেম প্রবলেম উইথ দ্য সিপিএম। তাদের আইডিওলজি, আদর্শবাদ ভুল বা ঠিক সে নিয়ে তো আমি বলছি যে ভুল আদর্শবাদ, কিন্তু ওই ভুল আদর্শবাদটাই লোকে এমনভাবে আঁকড়ে ধরে বসে আছে, তার জন্য তারা জীবন দিতে প্রস্তুত, যারা খাঁটি কমরেড। তাদের যেমন ধরুন একটা সময় সিপিএমের আমরা দেখেছি যে প্রচুর লোকজন বামফ্রন্ট করার জন্য তাদের ব্রিলিয়ান্ট ক্যারিয়ার স্যাক্রিফাইস করে নকশালও দেখেছি। পরে তারা পুঁজিবাদী হয়েছে, সেটা অন্য ব্যাপার। দ্য ফ্যাক্ট ইজ সিপিএম অ্যাজ এ অপোজিশন ইজ ওয়ে মোর ডেডলি। আপনারা দেখতে পাচ্ছেন ওরা মাত্র একটা সিট হওয়া সত্ত্বেও ভকার উচ্ছেদ একমাত্র ওরাই বিরোধিতা করতে পারছে। এটা বিজেপিও জানে, আরএসএসও জানে, যারা বহুদিন ধরে সংগঠনের মধ্যে আছে। এখন আপনি বলবেন যে তা সত্ত্বেও সিপিএম তাহলে এতদিন তৃণমূলের বিরুদ্ধে কোনো এফেক্টিভ অপোজিশন তৈরি করতে পারলো না কেন? কেন বিজেপি এফেক্টিভ অপোজিশন তৈরি করতে পারলো? তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে সিপিএম 34 ইয়ার্সে যা করেছে সেটা এতটাই বাজে, বিশেষত নিম্ন মধ্যবিত্তদের জন্য যা ক্ষতি হয়েছে। ধরুন যে রাস্তা স্ট্রিট ভেন্ডার, যে হকারদের এরা এত বলছে এখন করছে, তারাও যে খুব একটা সিপিএমকে পছন্দ করে তা নয়। কারণ সিপিএমের সময় অন অ্যাভারেজ পশ্চিমবঙ্গে আপনি মিলিয়ে নিন, বিটুইন 27 দিন টু 31 দিন মাসে বন্ধ, বছরে বন্ধ হতো। তো মাসে একটা দুটো বন্ধ, 1 মাসে 2টো বন্ধ চলবে না, চলছে না, চলতো। তো এটা কী হতো যে বেসিক্যালি নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা খেটে খাওয়া ডেইলি লেবার, মানে বন্ধ হয়ে গেলে কী হবে, ওরা তো সেদিনকে রোজ খায়, তো মজুরি পেতো না, দোকান বন্ধ থাকতো। তো তো ওই সিপিএমের ওই 34 ইয়ার্স গরিবদের জন্য অত্যন্ত বাজে ছিল। ফলে তৃণমূল এসে যখন গরিবদের ভাতা দেওয়া নানা রকম শুরু করছে, একটা দিনও বন্ধ করেনি,
কিন্তু নেতারা টাকা লুটছে সেটা অন্য ব্যাপার, তারা বললো না সিপিএমকে দেওয়া যাবে না, কিন্তু ঘটা সরাতে গেলে তাকে বিজেপিকেই নিয়ে আসতে হবে, সেই অ্যাডভান্টেজ বিজেপি পেয়েছে। বিজেপি যে জিতলো সেটা কিন্তু অ্যান্টি টিএমসির ভোটে সবাই আমরা জানি। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসছে যে যদি এখানে সিপিএমকে বিজেপি যে স্টেপগুলো নিচ্ছে এর ফলে কিন্তু সিপিএম একটা এফেক্টিভ অপোজিশন তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি এই ভগ্ন অবস্থায় যদি এবার কংগ্রেসের সাথে মিশেও যায়, সিপিএম 2 নম্বরে, তারা 3 নম্বরে থাকবে নাকি তারা 4 নম্বর 5 নম্বরে চলে যাবে কেউ বলতে পারছে না। বরং মমতা ব্যানার্জিকে 2 নম্বরে রেখে দিতে পারলে মমতা ব্যানার্জি এমন বাজে কাজ করেছে পশ্চিমবঙ্গে, ও আরও নেক্সট তৃতীয়াংশে ইলেকশনে আসতে পারতো না। একে বলে ম্যানেজ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে বিরোধী পক্ষকেও ম্যানেজ করতে হয়, এটা আমি বলেছি, এটা পিপিতে বিভিন্ন দেশ ঘোরার অভিজ্ঞতা থেকেই বলছি যে ডেমোক্রেসিকে বিরোধী পক্ষকে ম্যানেজ করাটাও কিন্তু পার্ট অফ দ্য আর্ট। এই যেটা হলো পশ্চিমবঙ্গে এখন বিধানসভায় বলতে গেলে 280-85টা সিটই তো ডিফ্যাক্টো বিজেপির হয়ে গেছে। ওকে, তো সমস্যা হবেই। আমি একটা কথাই আপনাদের বারবার করে বলবো যে হোল্ড অন, জিনিসটা এটা বিজেপি ঠিক করছে কিনা বিজেপির একটু ভেবে চিন্তে করা উচিত, না হলে পরে গল্প হতে পারে।